যদি আপনি পলাশির যুদ্ধের ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকে আমরা এই ভিডিওতে সেই গল্পের পরের অধ্যায় দেখব বা জানব। পলাশির যুদ্ধ শেষ হয়েছিল ১৭৫৭ সালে। তখনও কিন্তু বাংলার দখল পুরোপুরিভাবে হয়নি। মীর জাফর নামের একজন ব্যক্তি নবাবের সিংহাসনে বসেছিলেন, কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে। ইন্ডিয়ার প্রচারিত কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তখন ব্যবসায় ছিল। তাদের লক্ষ্য ছিল বাংলার সম্পদ। এভাবেই ধারাবাহিকতায় চলতে থাকে জীবন। বাংলার ছিল সেই সময় ভারতের সবচেয়ে ধনী অঞ্চল। রেশম, মুসলিম সব সোনা এখানেই ছিল। এই সম্পদেই ব্রিটিশদের লোভ বাড়িয়ে দিল। শুধু তারা এই ব্যবসায় থামতে চাইল না। মীর জাফরের উপর চাপ বাড়তেই থাকে। কোম্পানি বারবার টাকা দাবি করেছিল। অবশেষে মীর জাফর দুর্বল হয়ে পড়লেন। ব্রিটিশরা নতুন পরিকল্পনা শুরু করলেন। তারপর বাংলায় আসলো নতুন আর এক নবাব। আনুমানিক ধরা যায় ১৭৬০ সালে নতুন নবাব এলেন। তার নাম ছিল মীর কাসিম। তবে কিন্তু মীর কাসিম ব্রিটিশদের মতো দুর্বল ছিলেন না। তিনি শক্ত শাসন তৈরি করলেন বা শুরু করলেন। তিনি আসার পর বাংলার কর ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন ঘটান। তিনি কর ব্যবস্থায় পরিবর্তন আনলেন, ব্রিটিশদের বিশেষ সুবিধা বাতিল করলেন। তারপর বাংলার সাথে যা যা হলো, এতে ব্রিটিশরা ক্ষুব্ধ হয়ে গেল। এক যুদ্ধের পূর্বাভাস হয়ে উঠল। পরিবেশটা ছিল থমথমে। মীর কাসিম তখন রাজধানীটাই সরিয়ে নিলেন। মীর কাসিম যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি সাজালেন নতুন নতুন যুদ্ধ কৌশল এবং শুরু হয়ে গেল ১৭৬৪ সালে শুরু হলো বক্সারের যুদ্ধ। এই যুদ্ধ পাল্টে দিল সব কিছু। টানা ৬ মাস যুদ্ধ করার পর ব্রিটিশরা শেষ পর্যন্ত জয় পেল। এরপর থেকে তাদের সামনে আর বড় বাধা রইল না। তারপর তাদের প্রত্যাশা একটাই ছিল, এখন শুধু তাদের একটি আনুষ্ঠানিকভাবে অনুমতি দরকার ছিল মোগল সম্রাটের কাছ থেকে। বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা আরও ক্ষমতাশালী হলো, কারণ বাংলার রাজনীতি এখন তাদের হাতে চলে গিয়েছে বা তাদের নিয়ন্ত্রণে। মোগল সম্রাট শাহ আলম তখন দুর্বল হয়ে পড়েছিলেন। তার সাম্রাজ্য প্রায় ভেঙেই পড়েছিল। ব্রিটিশরা বুঝতে পারে তাদের সুযোগ এসেছে। তারা চাইল রাজস্বের অধিকার। তখন তাদের প্রধান লক্ষ্য একটাই, ইন্ডিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করা। তারপর ১৭৬৫ সালে শুরু হলো এক ঐতিহাসিক চুক্তি, যা বদলে দেয় বাংলার ভবিষ্যৎ। তারপর থেকেই বাংলা চেঞ্জ হতে থাকে। মোগল সরকার দিয়ে দেয় তার দেওয়ানি অধিকার। বাংলা, বিহার আর উড়িষ্যার রাজস্ব কোম্পানির হাতে চলে গেল। সিল মারা হয় এক এক পেপার, আর এই এক সিদ্ধান্তই বদলে দিল সব কিছু। তখন কোম্পানি হয়ে উঠল প্রকৃত শাসক। শুরু হলো নতুন প্রশাসনিক ব্যবস্থা। ব্রিটিশ কর্মচারীরা তারা নতুন করে রাজস্ব সংগ্রহ করা শুরু করলো। তারপর যেটা হলো, বাংলার কৃষকদের উপর চাপ বাড়লো এবং দিতে হতো বেশি করে কর। নতুন কিছু শুরু হলো, গ্রামের জীবনযাপন বদলে গেল। কৃষকরা দুশ্চিন্তায় পড়ে গেল। কারিগরদের অবস্থাও বিশেষ করে কঠিন হয়ে উঠল, বিশেষ করে মুসলিম শিল্প। সেই সময়ের মসলিন খুব বিখ্যাত ছিল, এখন তা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করলো। তারপর সেটা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো। ব্রিটিশরা নিজের শিল্পের উপর নিয়ন্ত্রণ বাড়ালো বা নিজের শিল্প প্রতিষ্ঠিত করলো। বাংলার সম্পদ নৌকায় ভরে বিদেশে পাঠানো হচ্ছিল। নৌকা ভরা সম্পদ ব্রিটিশরা নিয়ে যাচ্ছিল তাদের দেশে। তারপর বাংলা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছিল। কিন্তু অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি বাড়তেই থাকে। কোম্পানি শুধু তখন ব্যবসায় পরিণত হয় না, একেবারেই বাংলার শাসক হয়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো অধিকারটা পাওয়ার পর কোম্পানি সরাসরি নিয়ন্ত্রণ শুরু করলো। বাংলার অর্থনীতি চলে গেল পুরোপুরিভাবে তাদের হাতে। বাংলার গ্রাম থেকে গ্রাম, প্রত্যেকটা গ্রাম দিতে হতো বেশি করে কর। ব্রিটিশরা এভাবেই বাঙালিদের উপর নির্যাতন করতেই থাকে। কৃষকের জীবনে নেমে আসলো দুশ্চিন্তা, যেন ব্রিটিশরা তাদের জমি না নিয়ে নেয়। শুধু যে কৃষকরা তা না, ব্যবসায়ীরাও কঠিন মোকাবেলার সম্মুখীন হলো। শুধু যে কৃষকরাই বেশি কর দিত তেমনটা না, কোম্পানির উপরও শুল্ক বাড়ানো হলো।
বাংলার বিখ্যাত মসলিন শিল্প ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। কারিগররা হারাতে থাকে তাদের স্বাধীনতা। যেন সব কিছুই চলে যায় ব্রিটিশদের হাতে, আর ব্রিটিশরা তারা নিয়ে যায় সব কিছু তাদের দেশে। বস্তা ভরা বাংলার সম্পদ নদীপথে পাঠানো হচ্ছিল বিদেশে। এক একটা ভরা জাহাজে করে নিয়ে যাচ্ছিল বাংলার সম্পদ। এই ধন সম্পদগুলো কোথায় যাচ্ছিল জানেন? এই ধন সম্পদগুলো যাচ্ছিল ইউরোপে। ধীরে ধীরে কোম্পানিগুলো হয়ে ওঠে আরও শক্তিশালী, আর তারা দখল করে নেয় সব কোম্পানি। বাংলার রাজনীতি এখন পুরোপুরিভাবে পাল্টে গেছে। পুরোপুরি ক্ষমতা চলে গেছে বিদেশি কোম্পানির হাতে। নবাবদের ক্ষমতা সীমিত হয়ে পড়ে, আর তারা শুধু নামমাত্র শাসক। কোম্পানিগুলো বাংলার সব জায়গায় পৌঁছাতে শুরু করে। বাংলার আগা থেকে গোড়া পর্যন্ত কোম্পানির দখলে। এভাবেই রাজস্ব সংগ্রহ বাড়াতেই থাকে। বাংলার অর্থনীতি যেন ধীরে ধীরে বিলুপ্তের পথে। একদিকে বাংলার সম্পদ চলে যাচ্ছিল, অন্যদিকে কোম্পানিগুলো আরও বেশি করে শক্তিশালী হয়ে উঠতেছিল। অন্যদিকে গ্রামের মানুষগুলো একটু একটু করে টের পাচ্ছিল যেন পরিবর্তন হতে চলেছে, তাদের জীবনে নেমে আসতেছে অনিশ্চয়তা। বাংলার অনেক জায়গায় চলতে থাকে আন্দোলন, অনশন। গ্রামের কৃষকরা করতেছিল এই অনশন। অন্যদিকে ব্রিটিশ সৈন্যরা তাদের ওই অনশন দমন করতে সফল হয়। তারা তাদের সামরিক শক্তি অনেক শক্ত করে, আর অন্যদিকে বিদেশেই যাচ্ছে বাংলার ধন সম্পদ। আর এভাবেই ব্রিটিশদের শাসন বাংলার বুকে স্থায়ী হয়ে উঠে পড়ে। তাদের প্রথম অধিকারেই ছিল দেওয়ানি অধিকার বা পঞ্চায়েত প্রধানের অধিকার। বাংলার ইতিহাস নতুনভাবে সাজানো হলো। শুরু হলো ঔপনিবেশিক যুগ। পরিবর্তন হতে থাকে রাস্তাঘাট, মাঠঘাট এবং গ্রামগুলো। প্রজন্মের পর প্রজন্ম তার এই অনুভব করতেছিল, কিন্তু প্রতিশোধের আগুন নিভে যায়নি। মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখতেছিল। সময়ের সাথে সাথে সেই স্বপ্ন আরও শক্ত হয়ে ওঠে। মানুষ সংগ্রাম করতে থাকে, আর চলতে থাকে অনশন, আন্দোলন। কিন্তু সব কিছুর শুরু ছিল এখানেই, 1765 সালের সেই চুক্তিতে। সেই চুক্তিটাই দিল কোম্পানিকে রাজস্বের অধিকার, আর বাংলা হারালো তাদের অর্থনৈতিক স্বাধীনতা। ইতিহাসের এই মুহূর্ত ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গাইজ, এভাবেই এই ভিডিওতে আপনাদেরকে 200 বছর আগের বাংলায় নিয়ে গেলাম। কেমন লাগলো ভিডিওটা? আর ব্রিটিশরা পলাশির যুদ্ধ কিভাবে হয় আবার একটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আগের বাংলা কেমন ছিল, ব্রিটিশরা কিভাবে বাংলাদেশে এসে এবং বাংলা কিভাবে তৈরি হয়, আর বাংলাদেশটা কিভাবে স্থাপন হয়। আগে কিন্তু এটা ওই বাংলা ছিল, আর ব্রিটিশরাও কিন্তু এই বাংলায় শাসন করেছিল। মূলত মূল হোতা বা এইখানে মূল ক্রিয়েটর ছিল নবাবের একটা সিল। তাদের ওই চুক্তিতে একটা সিল বা একটা স্বাক্ষর সব কিছুই বদলে দেয় বাংলার ইতিহাস। আর এভাবেই বাংলা চেঞ্জ হতে থাকে, ব্রিটিশরা তাদের দখল স্থাপন করে। আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন এই ভিডিওর দ্বারা।